আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও সরাসরি রাজনীতিতে না থেকে আরাফাত রহমান নিজেকে নিবেদন করেছিলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নে। নীরব অথচ দূরদর্শী ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান মাইল ফলক। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সেনা কর্মকর্তা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট কুমিল্লায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময়ে মায়ের সাথে বন্দিদশা এবং পরে মাত্র ১১ বছর বয়সে পিতৃহারা হওয়ার বেদনা নিয়ে বেড়ে ওঠেন কোকো। অথচ এই মানুষটি পরবর্তীতে হন দেশের ক্রীড়াক্ষেত্রে এক অনন্য অবিচ্ছেদ্য নাম। খেলাধুলার প্রতি আরাফাত রহমানের ব্যাপক আগ্রহ। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেটকে রাজনীতিমুক্ত করার উদ্যোগ নেন তিনি। আমাদের যে ক্রিকেটের যে পাইপলাইন বলি, ওই সময় যারা আজকে এত বছর লাস্ট 20 ইয়ার্স ধরে কিন্তু ওরাই আজকে আমাদের সাপোর্ট দিয়ে গেল। সো কোকো ভাইয়ের যে ডেডিকেশন ছিল এবং ওনার যে ক্রিকেটের প্রতি ওনার যে প্যাশন ছিল, সেটা আসলে আমরা আজকে খুব মিস করি ওনাকে। বোর্ড প্রধানের দায়িত্ব না নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন আরাফাত রহমান। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় হাই পারফরমেন্স ইউনিট, যা থেকে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো তারকা খেলোয়াড়রা উঠে আসেন। সে সংগঠক হিসেবে সাকসেসফুল এবং মানুষ তো তার কাজের মধ্যে বেঁচে থাকে, তাই না? সেটা তো তার নামের চেয়ে মেন, তাকে কাজের জন্য তার কাজটা মানুষ পছন্দ করছে, পছন্দ করাতেই সে ওইভাবে বেঁচে আছে। তো এখন এই বর্তমানে পেপার পত্রিকা দেখে যা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে তার আসলে খুবই দরকার ছিল। দেশের ক্রিকেটকে বর্ষাকালীন স্থবিরতা থেকে মুক্ত করতে ২০০৪ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ক্রিকেট ভেন্যুতে রূপান্তরের উদ্যোগ নেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকো। ২০১১ সালের বিশ্বকাপে স্বাগতিক মর্যাদা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। রাজনৈতিক কারণে দেশে ফেরার সুযোগ না পাওয়া আরাফাত রহমানের জানাজায় শত বাধা পেরিয়ে উপস্থিত হন লাখো মানুষ। ক্ষণজন্মা এই মানুষটি বেঁচে থাকবেন তার কর্মে, ক্রীড়ামোদী মানুষের মনে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এনসিপির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও হাইপার প্রোপাগান্ডার অংশ বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চলের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারে অংশ নেন তিনি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। বলেন 1-11 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে তিনি মারা যান। দেশের ১ ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখব না বলে মন্তব্য করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন জীবন যাবে তবুও অন্যায়ের কাছে মাথা নত করবে না তার দল। সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে এসে জামাত আমির বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিজ্ঞাবদ্ধ। বলেন আবু সাঈদের দেখানো বৈষম্যমুক্ত মানবিক রাষ্ট্র গঠন করবে তার দল। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে প্রচারণার তৃতীয় দিনে আজ সকাল 10টায় গাইবান্ধা, দুপুর 12টায় বগুড়া, বিকেল 4টায় সিরাজগঞ্জ এবং সন্ধ্যা 6টায় পাবনায় জনসমাবেশে ডক্টর শফিকুর রহমানের অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে গতকাল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরবঙ্গের 4টি জেলায় জনসমাবেশ করেন তিনি। যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। এই মুহূর্তে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান।
জুবাইর, জামাতের জনসভায় দলের আমির ডক্টর শফিকুর রহমান কখন বক্তব্য দিতে পারেন? আদিবা, জামাত আমিরের বক্তব্য দেওয়ার কথা ছিল 10টায়। তিনি আবু সাঈদ, জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সকালে, এবং তারপরে এখানে এসে 10টা নাগাদ তার বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে এখনও তিনি এখানে আসেনি, মঞ্চে উপস্থিত হয়নি, তবে গাইবান্ধায় এসে প্রবেশ করেছেন। আমরা তার বহরের সাথেই ছিলাম, এবং এই পুরো মাঠ যেটি গাইবান্ধার যে পলাশবাড়ি SM উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, পুরো মাঠ কিন্তু এখানে আমরা দেখছি যে 10 দলীয় যে জোটের যে নির্বাচনী জনসভা, পুরো মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। সকাল 9টা থেকেই কিন্তু এই জনসভার যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই কিন্তু মানুষের যে উপচে পড়া উপস্থিতি সেটি কিন্তু এখানে রয়েছে। জামাত আমির আজকে এই গাইবান্ধায় থেকে তার নির্বাচনী যে জনসভা সেটি শুরু করেছেন, এবং আরও 3টি জেলায় কিন্তু তিনি আজকে যাবেন। এরপরে তিনি এখান থেকে বগুড়া যাবেন, সেখান থেকে দুপুর 2টায় কিন্তু সিরাজগঞ্জে তার যেই প্রোগ্রাম সেটি তিনি করবেন, এবং সন্ধ্যা নাগাদ পাবনায় তার যে জনসভা সেটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে 4টি জেলায় জামাত আমির তার যেই নির্বাচনী জনসভা সেটি তিনি করবেন, এবং গতকালকেও কিন্তু উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁ সহ 4টি জেলায় তিনি কিন্তু নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন। তো আদিবা, এই গাইবান্ধায় কিন্তু আমরা দেখছি যে জনসভা চলছে, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু জামাত আমির এসে তার যে বক্তব্য সেটি দিবেন। এই ছিল আমার কাছে। জানছিলাম জামাত আমিরের নির্বাচনী প্রচারের খবর। মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর পৃথক বিমান হামলায় অন্তত 27 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছে। দ্য ইরাবতী জানায়, কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউংজার গ্রামে দোয়া অনুষ্ঠানে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে 22 জন নিহত হয় এবং শিশুসহ আহত হয় অন্তত 28 জন। এর আগে একই দিনে মাগওয়ে অঞ্চলের আউংলান টাউনশিপের তাটকোনে গ্রামে একটি বিয়ের প্রস্তুতিতে জড়ো হওয়া মানুষের উপর বিমান হামলা চালায় জান্তা সেনারা। এতে এক শিশুসহ অন্তত 5 জন নিহত হয়। স্থানীয়দের অভিযোগ, জান্তা বাহিনী জেনে শুনেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। নারী টি-20 বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাঠমান্ডুর মুলাপানি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টা 40 শুরু হবে খেলা। সুপার 6-এর শীর্ষ 4-এ থাকলে আগামী জুনে ইংল্যান্ডে হতে চলা নারী বিশ্বকাপের মূল আসরে জায়গা করবে বাংলাদেশ। এই গ্রুপে 3 জয়ে 6 পয়েন্টে নিয়ে শীর্ষে বাংলাদেশ। আয়ারল্যান্ড 2 ম্যাচে 4 এবং যুক্তরাষ্ট্র 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। 5 দলের গ্রুপে বাংলাদেশ প্রথম 2 ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউ গিনিকে হারিয়েছিল। তৃতীয় ম্যাচে নামিবিয়াকে 80 রানের বড় ব্যবধানে হারিয়ে বাছাই পর্বের সুপার 6-এ জায়গা করে নেয় নিগার সুলতানার দল। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।